নমস্কার। দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত। সদ্য ঘটে চলা সুভাষচন্দ্র বসুর ওপর অবমাননাকর কিছু মন্তব্য এবং পোস্টের পরিপ্রেক্ষিতে কয়েকটা কথা মনে হলো, তাই আজকে ভিডিও করছি। প্রথমত মাথায় রাখতে হবে, সবাই কিন্তু নয়, পার্টিকুলার কয়েকজন ফেক আইডি বানিয়ে অনেকে নেতাজির বিরুদ্ধে উৎসাহ প্রচার করছেন এবং জঘন্য, অশ্লীল, অবমাননাকর, একেবারেই মেনে নেওয়া যায় না, রক্ত গরম হয়ে যাওয়ার মতো কিছু পোস্ট করছেন এবং তারা এই জন্য এআইয়ের সাহায্য নিচ্ছেন। এবং অনেকে এই বাঙালি এবং রাজবংশী কামতাপুরী বিভেদটাকে উস্কে দেওয়ার এই ফায়দাটা নেওয়ার জায়গায় সুড়সুড়িটা দিচ্ছেন। কখনোই সমস্ত রাজবংশী ভাই বোনেরা নেতাজির বিরোধিতা করতে পারেন, অসম্মান করতে পারেন তাকে, এটা বিশ্বাসযোগ্য নয়। এটা বারবার আমি বলি। এবং কিছু কিছু দেখা যাচ্ছে উল্টোপাল্টা এডিটেড কমেন্ট এবং নানান রকম উস্কানিমূলক, প্ররোচনামূলক বেশ কিছু কমেন্ট তৈরি করে মিডিয়ায় কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমাদের এগুলোতে সতর্ক থাকতে হবে। দু একটা জায়গায় আমি নিজেও ধোঁকা খেয়েছি। সুতরাং নেতাজির অবমাননা করবে এমন দুঃসাহস সবার হয়ে যাবে একসাথে, এটা মেনে নেওয়া যায় না বা এটা বিশ্বাসযোগ্য নয়। কয়েকটা ব্যাপার, সেটা হচ্ছে যে একটু অন্য করেও তো ব্যাপারটা ভাবা যায়। আমার মনে হয় বিমান দুর্ঘটনায় যে মৃত্যু, সেটা কে ইমপ্লান্ট করেছিল বলা মুশকিল। পার্সোনালি আমি বিশ্বাস করি ওটা উনি নিজেই করেছিলেন, যাতে করে উনি তার অবশিষ্ট কাজ নির্দ্বিধায় করতে পারেন এই মৃত্যুর প্রচারটির আড়ালে। এখন সুভাষচন্দ্র তো এক অদ্ভুত ব্যক্তিত্ব, জানেন তো। কারণ প্রেডিক্টেবল লোকজনকে দিয়ে তিনি কাজ করাতেন বলে আমার বিশ্বাস হয় না, আমি যেটুকু মানুষটাকে স্টাডি করেছি। এমন কিছু কিছু লিঙ্ক বেরিয়ে যেতে পারে যেখানে একেবারে আনপ্রেডিক্টেবল, অপ্রত্যাশিত ব্যাপার থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু, যেমন একটা উদাহরণ দিতে পারি, যে শৌলমারির আশ্রমে কিন্তু মেজর সত্যগুপ্ত গেছিলেন। আবার পরে যারা গেছেন, সত্যগুপ্ত স্বীকার করেছেন যে উনি নেতাজি ছিলেন, পরে যারা গেছেন তারা স্বীকার করেন। সুভাষ বোস মহানিষ্ক্রমণের আগে তার অত্যন্ত বিশ্বস্ত সঙ্গী সত্যরঞ্জন বক্সিকে বলে গেছিলেন এই মাটিতেই আবার দেখা হবে ফিরে এসে। কিন্তু তার এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর, 1945-এর পর তার যে এপিসোড, সেখানে কিন্তু সত্যরঞ্জন বক্সিকেও তিনি তার ক্লু দিচ্ছেন না। তার মানে উনি জানতেন যে ব্রিটিশদের নজরে যারা আছে তাদেরকে তিনি কিন্তু অ্যাভয়েড করেছেন। এবং এটা কিন্তু অত্যন্ত কষ্ট পেয়েও তাকে করতে হয়েছে, এটা মাথায় রাখতে হবে। প্রচুর তার অনুষঙ্গী ছিল, উনি তো কর্মযোগী ছিলেন, কিন্তু মনটা কিন্তু ভীষণ নরম ছিল। প্রচুর কষ্ট সহ্য করতে পারতেন এবং চেষ্টা করতেন কাউকে ডিস্টার্ব না করতে। তার সাথে উনি কিন্তু কারো আন্ডারে কাজ করবার মতো লোক ছিলেন। এই যে বলা হয় ওনাকে ডিক্টেটরশিপ বা কিছু, এটা কিন্তু মানুষটাকে বুঝতে হবে। ডিক্টেটরশিপ, উনি বেনোভেলেন্ট ডিক্টেটরশিপের কথা বলেছেন। ডিক্টেটরশিপ মানে পুরোটা গোছানোর জন্য আমার একটা প্ল্যান আছে, সেটাকে গোছানোর জন্য আমার কিছু দিনের একটা ডিক্টেটরশিপ লাগবে বা এক নায়কতন্ত্র লাগবে। ব্যাপারটা হচ্ছে এমন যে, ধরুন বাচ্চাকে ABCD শেখাবেন, অ আ ক খ শেখাবেন, সেখানে একটু ডিক্টেটরশিপ তো করতেই হয়। যে এটা এ মানে এ ফর অ্যাপেল, এরম দেখতে হয়। তার কোনো এক্সপ্লানেশন কিন্তু আমরা দিই না, যে এটা এরম, বিটা এরম কেন, এরপর বি কেন আসে, বি এর পর সি কেন আসে। অর্থাৎ প্রশ্ন না করে মেনে নেওয়ার এই যে পদ্ধতি। কিন্তু বাবা মা বা টিচার বাচ্চাকে যে শেখাচ্ছেন সেটা কিন্তু তার ভালোর জন্য। অর্থাৎ এই ডিক্টেটরশিপটাকে বলে বেনোভেলেন্ট ডিক্টেটরশিপ।
উনি কিন্তু এই জিনিসটার কথা বলেছিলেন, এই যে নতুন একটা জাতির, স্বাধীন একটা জাতি তৈরি হচ্ছে, এখানে নানা ভাষা, নানা বর্ণ, নানা পরিধান, বিবিধের মাঝে যখন মিলন মহান, এই মিলনের সূত্রটা আজকে যে সমস্যাটা আমরা ফেস করছি, উনি কেন বারবার রক্ত দেওয়ার কথা বলছেন, বলিদানের কথা বলছিলেন? কারণ তার মধ্যে যে একাত্মতা তৈরি হতো, একাত্মবোধ তৈরি হতো, সেটা ছিল কিন্তু খুব সক্রিয় একাত্মবোধ তৈরি হতো, বা অ্যাক্টিভ একটা ইউনিটি তৈরি হতো। এই যে আজকে সবাই বিভিন্ন গোষ্ঠী যে যার নিজের, ও বলছে আমার রাজ্য চাই, সে বলছে আমার অধিকার চাই, এই জিনিসটা কিন্তু অনেকটাই কমে যেত। অর্থাৎ প্রত্যেকে নিজের নিজের স্বার্থ নিয়ে ভাবছে। উনি কিন্তু সকলের জন্য ভেবেছিলেন, এটা মাথায় রাখতে হবে। ওনার যে কার্যকলাপ, এটাকে কিন্তু বাস্তবে রূপায়ণ করার জন্য হয়তো এমন এমন লোকের সাহায্য নিয়েছিলেন উনি, এমন এমন লোককে কনভিন্স করেছিলেন, যে সেটা কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারবো না চট করে। তো আমরা একটা নেগেটিভ জিনিসকে সবসময় আলোচনা করছি, যে কুচবিহারের রাজা সাথে তার খুব খারাপ সম্পর্ক ছিল, এরা ব্রিটিশের হয়ে গেছিল, আজাদি সেনার সাথে লড়াই হয়েছিল জাপানি সেনাদের, এবং সেখানে তাদের যুদ্ধবন্দী করে দেশে ফিরিয়ে আনা হয়েছিল, গুলি মারা হয়নি। কে বলতে পারে যে এটাই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল? মহারাজের সাথে, মহারাজার বাড়ির লোকজন তো যারা রাজ পরিবারের মানুষ, তারা তো বলছেন নেতাজির সাথে কুচবিহারের রাজ পরিবারের ভালো সম্পর্ক ছিল। নেতাজি নাকি কিছুদিন খবরের কাগজে একটা পড়লাম, কবে যেন কালকেই, সেখানে কিছুদিন আত্মগোপন করেও ছিলেন। তাহলে দেখুন, একটা রাজ্য, প্রাগ জ্যোতিষপুর সম্পর্কে কিন্তু সুভাষচন্দ্র অত্যন্ত গর্ববোধ করতেন। তার তরুণের স্বপ্নে লেখাতে যে প্রাগ জ্যোতিষপুরের ইতিহাস যদি আপনি পড়েন, সেখানে অধুনা পদুনার গল্প, কামাক্ষার গল্প, এই সমস্ত কিছু লোকায়ত জীবনের গল্প উনি স্টাডি করেছেন। সুতরাং আমার ধারণা ব্যক্তিগত, কামতাপুর বা এদের সাথে কিন্তু ওনার খারাপ সম্পর্ক ছিল না। এখন হতে পারে ওনাদের সাথে বসে কোনো স্ট্র্যাটেজি উনি করেছিলেন আত্মগোপন করার। এবং দেখুন, ব্রিটিশদের সাথে ওনাদের ভালো সম্পর্ক ছিল বলে ব্রিটিশরাও সন্দেহ করবে না, সেটাও তো হতে পারে। এবং কামতাপুর রাজ্যে দেখুন যে নর্থ ইস্টের সাথে একটা সম্পর্ক, নেপালের সাথে একটা সম্পর্ক, এবং উত্তর বাংলার সাথে একটা সম্পর্ক। সেরকম কোনো স্ট্র্যাটেজি হয়েছিল কিনা আমরা জানি না। আর কি জানি না। তাহলে দেখুন, উনি কিন্তু নর্থ ইস্ট হয়ে আসছেন, এবং উনি একটা প্রচার হয়েছে জাপানে, তাই হোকুতে বিমান দুর্ঘটনা হয়েছে, এটা কিন্তু আমার ধারণা উনি প্রচারটা করেছেন, কারণ এই মৃত্যুর খবরটার আড়ালে উনি বাকি কাজটা করবেন। তা এই সম্ভাবনাটার কথা আমরা কেউ ভাবছি না, অযথা বদনাম করে যাচ্ছে। উনি কিন্তু এমন মানুষের সাথে কন্ট্যাক্ট করবেন একেবারে, এই শুরু থেকে 1920 সাল থেকে তো কর্পোরেশন থেকে গুপ্তচর বৃত্তিতে উনি একদম কূটনীতিতে পারদর্শী। সুতরাং কাকে কিভাবে কনভিন্স করবেন, এবং ওনাকে যে মেরে দেওয়া হয়েছে এটাও একটা খবর প্রচার করা হতে পারে লোকালি, তাহলে ব্রিটিশ তাহলে আরও কনভিন্সড হবে, সেখানেরই কোনো রাজপুত্র বা রাজকুমার বা মহারাজা তাকে মেরেছে, এরকম এটা তো প্রচার হতে পারে। সুতরাং যে ডকুমেন্টেশন কি আছে এটা মুখে বলা হয়েছে, আর ওই 3-4টে জেরক্স কপি নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেগুলো ছড়িয়ে আছে ওগুলোকেই দেখলাম মহারাজ প্রিন্ট করে করে দেখাচ্ছেন, ওটা কিন্তু অথেন্টিক ডকুমেন্ট নয়। ওই দিয়ে কিছু প্রমাণ করা যাবে না, ওর মধ্যে কিচ্ছু নেই, এবং সেজন্যই ডকুমেন্ট নষ্ট করা হয়েছে, সেটাও হতে পারে। পরের দিকে গভর্নমেন্ট ব্যাপারটা জানতো কি জানতো না, আই ডোন্ট নো, কিন্তু দিস ইজ এ পসিবিলিটি। আই থিঙ্ক এটা কিন্তু ভেবে দেখা উচিত। বাঙালি রাজবংশী সবাই একসাথে থাকুক, ভালো থাকুক, নেতাজিকে সম্মান করে বেঁচে থাকুক। যে মানুষটা সারা জীবন আত্মত্যাগ করলেন, নিজের জীবনটাকে বিলিয়ে দিলেন দেশের জন্য, তার জন্য কিন্তু কোনো সেন্টিমেন্ট বা কোনো অজুহাত চলবে না। তার সম্মান সরকারকে সবার আগে তাকে রাখতে হবে, এবং মাথায় রাখতে হবে যে সুভাষচন্দ্র কিন্তু প্রত্যেকটি জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের মনে অবস্থান করেন।
পার্টিকুলার কোনো একটা জনজাতির মন খারাপ বা মনে আঘাতের প্রশ্নের থেকেও বড় কথা সুভাষচন্দ্রের আঘাত। কারণ সুভাষচন্দ্রের আঘাত মানে আরও অনেক জনজাতির মধ্যে আঘাত, আরও অনেক জনজাতির মনের বেদনা, তারা কিন্তু গর্জে উঠবেই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সুভাষ। Instead, we find everywhere confidence, hope and courage. Outside India, the international situation appears to be favorable to India and her cause. I ask you, are you going to sit down with folded arms